ওয়েলকাম টু another ভিডিও অফ আওয়ার কর্টেক্স ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো স্টুডেন্ট, তোমরা সকলেই জানো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 রুটিন কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমাদের সেমিস্টার 3 স্টার্ট হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে এবং শেষ হচ্ছে 22 সেপ্টেম্বর। আমি তোমাদের আজ ক্লাস 12-এর বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ সেমিস্টার 3-তে বায়োলজির যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো নিয়ে কিন্তু ডিসকাশন করব। তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের এক্সাম আছে, একটু ভালো করে রুটিনটা লক্ষ্য করো। তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের এক্সাম আছে 22 সেপ্টেম্বর, অর্থাৎ একদম লাস্ট এক্সাম তোমাদের কিন্তু রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স। তোমাদের এই সেমিস্টার 3-তে তোমাদের এক্সাম হবে 35 মার্কসের MCQ এক্সাম দিতে হবে, যার জন্য তোমরা টাইম পাবে 1 hour 15 minutes। ক্লাস 12-এর বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, তাই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ভালোভাবে পড়তে হবে। আজ আমি যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 5, অর্থাৎ মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি। এই চ্যাপ্টার থেকে তোমাদের বিভিন্ন রকমের প্রসেস, বায়োলজিক্যাল কিছু প্রসেস, কিছু এক্সপেরিমেন্ট তোমাদের পড়তে হবে। দেখো, সেন্ট্রাল ডগমা এই টার্মটার সাথে তোমরা হয়তো সবাই পরিচিত নও, তবে সেন্ট্রাল ডগমা পড়াতে গিয়ে কয়েকটা টার্ম দেখো আমরা পাবো, যেমন ডিএনএ, আরএনএ, প্রোটিন। এগুলোর সাথে কিন্তু মোটামুটি আমরা কম বেশি পরিচিত। আচ্ছা, ডিএনএ মানে কি? ডিএনএ মানে আমরা পড়েছি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে আমরা পড়েছি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর প্রোটিন মানে আমরা জানি যে কিছু অ্যামাইনো অ্যাসিড পরপর বসে কিছু পেপটাইড বন্ড ফর্মেশন করে এবং এই পেপটাইড বন্ধনী গঠনের মাধ্যমে প্রোটিনের গঠনটা কিন্তু তৈরি হয়। আর ডিএনএ আর আরএনএর মধ্যে আমরা স্ট্রাকচারাল ডিফারেন্স কোথায় পাই? যে নাইট্রোজেন বেসের মধ্যে কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিফারেন্সটা পাই। তো স্ট্রাকচারাল ডিফারেন্সটা কেমন হয় নাইট্রোজেন বেসের মধ্যে? স্ট্রাকচারাল ডিফারেন্সটা হয়, ডিএনএতে কি থাকে আমরা জানি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। আরএনএতে কিন্তু এই থাইমিনটা থাকে না, এই থাইমিনের বদলে থাকে হচ্ছে ইউরাসিল। এই দুটোই কিন্তু এদের স্ট্রাকচারাল ডিফারেন্স। আর দুজনের ফাংশনের কি ডিফারেন্স? ডিএনএ কি করে আমরা জানি, ডিএনএ হচ্ছে আমাদের বংশগত যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যায়। আর আরএনএ কি করে? আরএনএ কিন্তু আমাদের এই প্রোটিন যে তৈরি হয়, এই প্রোটিন কিন্তু সংশ্লেষে সাহায্য করে হচ্ছে এই আরএনএ। আমরা 3 ধরনের আরএনএর সাথে ভীষণ পরিচিত, একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে টিআরএনএ আর একটা হচ্ছে আরআরএনএ। এই 3 ধরনের আরএনএর সাথে আমরা ভীষণ পরিচিত। এমআরএনএ মিন্স ম্যাসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ আর আরআরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এইবার যে নতুন প্রসেসের সাথে আমরা পরিচিত হব সেটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা প্রসেসটা কি সেটা আমাদের জানতে হবে। সেন্ট্রাল ডগমা হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি, অর্থাৎ দেখো নাম দিয়েছি আমরা রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এখানে অ্যারোটা দেওয়া আছে, নিচের অ্যারোটা দেখো লক্ষ্য করো, একই দিকে গোলাকার ঘুরছে, মানে ব্যাপারটা হচ্ছে আমরা ডিএনএ থেকে ডিএনএই তৈরি করব। দ্যাট মিন্স রেপ্লিকেশন। আমরা সেল সাইকেল পড়ে এসেছি বা কোষ চক্র পড়ে এসেছি, সেখানে দেখেছি যে কোষচক্রের মধ্যে যে 4টি দশা আছে, তার মধ্যে একটা এস দশা আছে। এই এস দশা বা সিনথেসিস দশা বা সংশ্লেষ দশার মধ্যে কিন্তু ডিএনএ সংশ্লেষ হয়, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া বা ডিএনএর কপি তৈরি করাকেই আমরা বলছি রেপ্লিকেশন, এবং বাংলায় যাকে আমরা বলি প্রতিলিপিকরণ। নেক্সট দেখো, ডিএনএ থেকে আমরা আরএনএ তৈরি করতে পারি। এখানে দেখো অ্যারোটা দেওয়া আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারি। এই ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ যখন ইটসেলফ তৈরি হয় তার নাম হয় রেপ্লিকেশন,
ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে সেই পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে যখন প্রোটিন বানাচ্ছি তার নাম হচ্ছে কিন্তু ট্রান্সলেশন। এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই তিনটে পদ্ধতিকে কিন্তু আমরা একসাথে বলছি সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা ছবিটা বা যে ফ্লোচার্টটা দেওয়া আছে, এই ফ্লোচার্টটার মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এখানে কিন্তু একটা রিভার্স ট্রান্সক্রিপশন বলে একটা পয়েন্ট রয়েছে, যেটার অ্যারোটা কিন্তু দেখো, ট্রান্সক্রিপশন মানে কি, যখন ডিএনএ থেকে আরএনএ হচ্ছিল, এটা যখন ব্যাকওয়ার্ডে ফিরছে অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করছি, তখন সেটাকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। তবে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু আমরা এই সেন্ট্রাল ডগমার মধ্যে ধরবো না। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। এই রিভার্স ট্রান্সক্রিপশন যারা করতে পারে আমরা তাদেরকে বলি রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন যারা করতে পারে আমরা তাদেরকে বলি রেট্রোভাইরাস। এই রেট্রোভাইরাসদের মধ্যে আমরা যদি একটা এক্সাম্পল ধরি তাহলে বলবো এইচআইভির কথা, যেটা এইচআইভির মধ্যে দেখা যায় একটা স্পেশাল এনজাইম থাকে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটার সাহায্যে কিন্তু এইচআইভি আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি করতে পারে, তাই এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে আমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরি অর্থাৎ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি অর্থাৎ ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি অর্থাৎ ট্রান্সলেশন। এই তিনটে পদ্ধতিকে কিন্তু একসাথে আমরা বলছি সেন্ট্রাল ডগমা। এবার আমাদের এই সেন্ট্রাল ডগমার যে তিনটে পার্ট আমরা পড়ছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, তার মধ্যে প্রথম আমাদের এই রেপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হচ্ছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে ডিএনএ স্ট্রাকচারটা দেখো কি আছে, দুটো স্ট্র্যান্ড আছে অর্থাৎ দুটো তন্ত্রী আছে। দুটো তন্ত্রী কিভাবে রয়েছে, দুটো তন্ত্রী কিন্তু সিঁড়ির মতো পেঁচিয়ে রয়েছে। তাহলে এই ডিএনএটা থেকে কিন্তু আমরা কিভাবে একটা ডিএনএ তৈরি করব তার পদ্ধতি রেপ্লিকেশন, সেই পদ্ধতিটা সম্পর্কে আমাদের পড়তে হবে। ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কি, যে ডিএনএ রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য জিনোমস ডিএনএ ইজ কপিড ইন সেল, অর্থাৎ সেলের মধ্যে যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএটা কপি হওয়া, বা আমরা বলতে পারি জেরক্স, তার প্রতিলিপি যে তৈরি হচ্ছে সেটাকেই আমরা ডিএনএ রেপ্লিকেশন বলছি। এই ডিএনএ রেপ্লিকেশনের আরেকটা নাম আছে, ডিএনএ রেপ্লিকেশনের নাম হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল। এই ডিএনএ রেপ্লিকেশনটা যে পাথওয়ে ফলো করে হচ্ছে বা যেভাবে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে তাকে আমরা নাম দিচ্ছি সেমি কনজারভেটিভ মডেল। কেন এরকম নাম হয়েছে? আচ্ছা দেখো, সেমি কথাটার মানে দেখো, সেমি মানে আমরা বলি অর্ধেক বা হাফ, আর কনজারভেটিভের মানে কি, আমরা বলি সংরক্ষণ, মানে অর্ধেকটা সংরক্ষণ হয়েছে, বা যদি আমরা ভালোভাবে বাংলায় বলতে চাই তাহলে এই মডেলটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। কেমন হবে এই মডেলটা দেখতে? এই স্লাইডটা একটু ভালো করে লক্ষ্য করো। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন মডেল, অর্থাৎ আমাদের রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ হলে কি হতে পারে? সেমি কনজারভেটিভ হলে দেখো, সেমি কনজারভেটিভের ছবিটা দেখো খুব ভালো করে, এইটা আমাদের ডিএনএ স্ট্র্যান্ড। এর থেকে দেখো আমাদের যে দুটো ডিএনএ তৈরি হয়েছে, কপি যে তৈরি হয়েছে, সেই কপির মধ্যে দেখো ব্লু যে স্ট্র্যান্ডটা যেটা আমাদের ছিল সেইটা এসেছে, আর নতুন যেটা অপত্য সিনথেসিস হয়েছে সেটা দেখো ইয়েলো কালার দিয়ে কিন্তু মার্ক করা আছে। এবার এই একটা যদি পার্টিকুলার স্ট্র্যান্ডকে দেখো, দেখো এর মধ্যে ইয়েলো অর্থাৎ নতুন স্ট্র্যান্ডটা আর ব্লু অর্থাৎ যেটা প্যারেন্টাল জেনারেশন থেকে তৈরি হয়েছে সেই স্ট্র্যান্ডটা রয়েছে। তার মানে কি 50% নতুন আর 50% পুরনো। তাহলে কতটা সংরক্ষণ হয়েছে? অর্ধেকটা সংরক্ষণ হয়েছে। যদি এটা কনজারভেটিভ হতো তাহলে কি হতো, দেখো এই স্ট্র্যান্ডটা থেকে একটা সিমিলার এরকম স্ট্র্যান্ড বেরিয়েছে আর একটা এরকম নতুন স্ট্র্যান্ড বেরিয়েছে। তার মানে কি কনজারভেটিভ মানে কি 100% কনজার্ভ হয়েছে একটা সিকোয়েন্সে। আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে ডিসপারসিভ মানে দেখো এই যে ডিসপারশন আমরা বলি, দেখো কিছুটা করে ওল্ড স্ট্র্যান্ড থেকে এসছে আর কিছুটা করে নতুন সিনথেসিস স্ট্র্যান্ড পেয়েছি, মানে ব্লু কালারের স্ট্র্যান্ডটা কিছুটা রয়েছে তারপরে আবার ইয়েলো কালারের স্ট্র্যান্ডটা রয়েছে। এইভাবে কিন্তু হেলিক্যাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের ডিএনএর মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু এই যে
যেটা আগের জেনারেশন থেকে অর্থাৎ বা যেটা মাস্টার কপি থেকে তৈরি হচ্ছে সেটা কিন্তু 50% কনজার্ভ হচ্ছে আর 50% কিন্তু নতুন স্ট্র্যান্ডটা আসছে। তাই আমরা কিন্তু ডিএনএকে বলে থাকছি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন মডেল। এই রেপ্লিকেশন প্রসেসটা কিন্তু ওভারঅল পুরোটাই এনজাইম বা উৎসেচক ডিপেন্ডেন্ট। এটা করতে কিন্তু আমাদের অনেকগুলো উৎসেচক ইউজ করা হয়। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন, তাই এখানে প্রত্যেকটা উৎসেচকের নাম এবং তাদের ফাংশন আমাদের ইন ডিটেল পড়তে হবে, কারণ কোয়েশ্চেনে হয়তো তোমাকে এনজাইমের নামটা দেওয়া থাকবে, সেখান থেকে ফাংশনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বা ফাংশনটা দেওয়া থাকবে কোন এনজাইমটা এই কাজটা করে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে এনজাইমের নামগুলো একবার দেখে নাও। হেলিকেজ, ডিএনএ গাইরেজ বা টোপো আইসোমারেজ, এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ লাইগেজ। এই এতগুলো এনজাইম সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। ডিএনএ রেপ্লিকেশনটা যে পাথওয়েতে হয় সেখানে দেখো যে স্ট্রাকচারটা ফর্ম হয়, এই স্ট্রাকচারটা কিন্তু ইংরেজির ওয়াই অক্ষরের মতো দেখতে হয়। তাহলে দিতে পারে ডিএনএ রেপ্লিকেশন যেখানে হয় সেটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলছি, ডিএনএ রেপ্লিকেশন ফর্ক বলছি। এই রেপ্লিকেশন যে ফর্কটা এটা কিসের মতো দেখতে? ওয়াই অক্ষরের মতো দেখতে হচ্ছে এই রেপ্লিকেশন ফর্কটা। এবার এই রেপ্লিকেশনটা কোথায় হয়? পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে। আমরা পড়েছি এস দশায় হয়। এস দশা মানে কোষচক্রের এস দশা। এই এস দশাটা কোনটার মধ্যে ছিল? দুটো আমরা বলেছিলাম সেল সাইকেলে, একটা ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজ। তার মধ্যে ইন্টারফেজের এস দশায় কিন্তু এই ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এবার এই ওয়াই আকৃতির মধ্যে তোমরা যদি একটু ভালো করে দেখো তো এখানে ডিএনএটা ঠিক আমাদের চুলে আমরা যেমন বিনুনি করি সেরকম দেখো বিনুনির মতো পেঁচিয়ে রয়েছে। এবার এই চুলটার মধ্যে বা এই হেয়ারটার মধ্যে যদি তুমি নতুন কিছু হেয়ার স্টাইল করতে চাও তখন তোমাকে কি করতে হবে? এই বিনুনিটা যেটা পেঁচিয়ে রয়েছে সেটা তোমাকে কি করতে হবে? খুলতে হবে বা ওপেন করতে হবে। প্রথমে তোমাকে এটা করতে হবে, এটা তোমার ফার্স্ট কাজ। তাহলে আমি যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করব, আমার প্রথম কাজ হবে কিন্তু ওটাকে ওপেন করা বা ওটাকে সেপারেট করা। এই যে আমি সেপারেটটা করব, এই সেপারেটটা বা আনওয়াইন্ড করব বা আলাদা করব, তার জন্য কিন্তু আমার এই হেলিকেজ আর গাইরেজ এই দুটো এনজাইমের প্রয়োজন। ডিএনএ গাইরেজেরই আরেকটা নাম হচ্ছে টোপো আইসোমারেজ। দুটো নামই পড়ো, দুটো একটা এনজাইমেরই দুটো সিমিলার নেম আছে। এই হেলিকেজ আর টোপো আইসোমারেজ ডিএনএ স্ট্র্যান্ড দুটিকে কিন্তু সেপারেট হতে বা আনওয়াইন্ড হতে বা আলাদা হতে সাহায্য করে। মানে একটা করে স্ট্র্যান্ড সেপারেশনে সাহায্য করে, আর একটা হচ্ছে কুণ্ডলীগুলোকে বা যে সুপার কয়েলিংটা থাকে সেই সুপার কয়েলিংটাকে আলাদা হতে সাহায্য করে। নেক্সট এনজাইমটা দেখো, এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। এ কী করে? যখন স্ট্র্যান্ড সেপারেশন হয়ে যাচ্ছে বা আনওয়াইন্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এনজাইম বলবো না, এটা অ্যাকচুয়ালি কিন্তু নন এনজাইমেটিক প্রোটিনের মধ্যে পড়ে, যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড মানে সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যেও বসবে, বাইন্ডিং মানে বাইন্ড করবে। কিভাবে বাইন্ড করবে? যখন স্ট্র্যান্ড দুটো সেপারেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু ও স্ট্র্যান্ডের মধ্যে যাতে ওরা আবার অ্যাট্রাকশন ফোর্সের জন্য বা আবার যাতে বন্ড ক্রিয়েট করে না জুড়ে যায় সেই জন্য কিন্তু এই এসএসবিপি প্রোটিনগুলো পরপর বসতে থাকবে। এরপরে কিন্তু ডিএনএ থেকে ডিএনএ যখন কপি হবে নিউক্লিওটাইডগুলো সিনথেসিস হতে হবে। নিউক্লিওটাইডগুলো সিনথেসিস হওয়ার জন্য লাগবে হচ্ছে আমাদের প্রাইমেজ। প্রাইমেজ কিন্তু এই ডিএনএর সংশ্লেষের প্রথম নিউক্লিওটাইডটা সিনথেসিস করে। তাহলে প্রাইমেজের মাধ্যমে যখনই সিনথেসিস হচ্ছে, এখানে একটু লক্ষ্য করো, এইখানে কিন্তু দুটো স্ট্র্যান্ড দেখানো আছে। হ্যাঁ, এখানে দুটো স্ট্র্যান্ড দেখানো আছে। স্ট্র্যান্ড দুটো একটু তোমরা লক্ষ্য করবে একটু ভালো করে। স্ট্র্যান্ড দুটোর নাম দেওয়া আছে, একটা লিডিং স্ট্র্যান্ড একটা ল্যাগিং স্ট্র্যান্ড। এই যে লিডিং স্ট্র্যান্ড দেখো, এই অ্যারোটা কিন্তু কন্টিনিউয়াস গেছে, অ্যারোর মধ্যে কোনো ব্রেক নেই। কিন্তু যখনই এই ল্যাগিং স্ট্র্যান্ডটা হয়েছে এটা কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ম্যানারে হয়েছে, অর্থাৎ কিছু ফ্র্যাগমেন্ট এর মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। এই ফ্র্যাগমেন্টগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবার কে এই সিনথেসিসগুলো করবে? যে এই
স্ট্র্যান্ডটা দেখে এর সিমিলার একটা কপি বা সিমিলার যে স্ট্র্যান্ডটা এই যে ব্লু কালারে মার্ক করা আছে, এই স্ট্র্যান্ডটা সিনথেসিস কে করছে? ডিএনএ পলিমারেজ 3। আর এই যে যেটা দেখছো নিরবিচ্ছিন্নভাবে হয়েছে যেটা দেখছো ডিসকন্টিনিউয়াস ম্যানারে হয়েছে, সেটা কিন্তু করেছে ডিএনএ পলিমারেজ 1। তাহলে এই যে সিনথেসিসটা হয়েছে, এই ফ্র্যাগমেন্টগুলোর নাম বলছি আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবার আমাদের ফাইনালি ডিএনএ স্ট্র্যান্ডটা যখন রেডি হবে, তখন কিন্তু এই ডিএনএ স্ট্র্যান্ডটাকে রেডি করতে আমাদের এই ফ্র্যাগমেন্টগুলোকে জুড়তে হবে। এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো প্রায় 1000 থেকে 2000 নিউক্লিওটাইড নিয়ে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি হয়। পরীক্ষায় ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোন স্ট্র্যান্ডে দেখা যায়, লিডিংয়ে না ল্যাগিংয়ে? আনসার কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডে। আরেকটা জিনিস দেখো যে এই স্ট্র্যান্ডটা কোন স্ট্র্যান্ডটা কেমন, মানে ধরো লিডিং স্ট্র্যান্ডটা কিন্তু দেখো তোমরা কন্টিনিউয়াসভাবে গেছে এবং ফর্গের দিকে যাচ্ছে, তো আমরা এটাকে বলতে পারি টুয়ার্ডস ফর্গ। আর ওকাজাকি ফ্র্যাগমেন্টটা দেখো ফর্গ থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ মানে ল্যাগিং স্ট্র্যান্ডে যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে এটাকে কিন্তু আমরা বলতে পারি অ্যাওয়ে ফ্রম দ্য ফর্গ। তাহলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোন স্ট্র্যান্ডে হয়? ল্যাগিং স্ট্র্যান্ডে হয়, সেই স্ট্র্যান্ডটা কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য ডিএনএ রেপ্লিকেশন ফর্গ। এবার আমাকে এই স্ট্র্যান্ডটাকে তো কন্টিনিউয়াস ম্যানারে আনতে হবে, অর্থাৎ আমার ফাইনাল ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে তো এরকম ব্রেক থাকলে হবে না, যার জন্য আমরা কি করতে পারি, যেটা আমাদের লাস্ট এনজাইম দেখো এখানে ডিএনএ লাইগেজ, এর আরেকটা নাম আছে এই মলিকিউলার বায়োলজিতে, কিন্তু একে আমরা বলে থাকি মলিকিউলার গ্লু, অর্থাৎ আণবিক আঠা। এ কী করবে, লাস্ট ফেজে গিয়ে কিন্তু এই ডিএনএ লাইগেজ দেখো দেওয়া আছে, এ কিন্তু এই স্ট্র্যান্ডটাকে অর্থাৎ এই ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো জুড়ে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করবে। এই কন্টিনিউয়াস স্ট্র্যান্ডটা সিনথেসিস কেমন হবে? 5' to 3' ডিরেকশানে কিন্তু এই স্ট্র্যান্ডটা সিনথেসিস হবে। স্ট্র্যান্ড সিনথেসিসগুলো ভীষণ ভালো করে দেখে নেবে। এই যে দেখো এখানে যে স্ট্র্যান্ডটা সিনথেসিস হয়েছে, ভালো করে ব্লু কালারের স্ট্র্যান্ডটা কিন্তু আমরা কপি বা রেপ্লিকা তৈরি করছি, সেখানে দেখো 5' to 3' ডিরেকশানে কিন্তু এই রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএটা সংশ্লেষ হয়েছে। এবার এখানে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই যে ডিএনএ পলিমারেজ 1 এর আরেকটা এনজাইম, মানে আরেকটা এনজাইমেটিক ফাংশন আছে, একে আমরা বলি কর্নবার্গ এনজাইম। কি করে, ধরো রেপ্লিকেশনটা যখন চলছে, এই প্রসেসটা যখন চলছে, যদি কোনো রং একটা বেস পেয়ার এর সাথে জুড়ে গেল, তাহলে এই রং বেস পেয়ারটা যে জুড়ে গেছে, তাহলে রেপ্লিকেশন প্রসেসের মধ্যে এই রং বেস পেয়ারটাকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে তার জায়গায় কিন্তু কারেক্ট বেস পেয়ারটাকে এনে এই স্ট্র্যান্ডে বসাতে হবে। এই কমপ্লিট কাজটা কিন্তু করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, যাকে আমরা বলছি কর্নবার্গ এনজাইম, এবং এই প্রসেসটাকে আমরা বলছি প্রুফ রিডিং। নেক্সট পার্ট আসতে চলেছে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে আমরা কি দেখব, কিভাবে ডিএনএ থেকে আমরা আরএনএ তৈরি করছি। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।